ফিলিস্তিন কখনোই রাষ্ট্র হবে না, স্পষ্ট বার্তা নেতানিয়াহু। পশ্চিম তীরে নতুন বসতি প্রকল্পের উদ্বোধন। ইসরায়েলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে সুশীলা কার্কি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জেনজির। কারফিউর মেয়াদ বাড়ল আরও একদিন, নিহত বেড়ে 51 জন। মিয়ানমারে নির্বাচনের আগে বেড়েছে জান্তা বাহিনীর দমন পীড়ন। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ। কোটি কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে, প্রতিবেদন জাতিসংঘের। নানা আয়োজনে 9/11-এর 24তম বার্ষিকী পালন। যুক্তরাষ্ট্রকে আর কেউ হামলার লক্ষ্যবস্তু বানালে তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা ফ্রান্সের। মস্কোর উপর চাপ বাড়ানোর আহ্বান জেলেনস্কির। উত্তেজনার মধ্যেই রাশিয়া ও বেলারুশ যৌথ মহড়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুশীলা কার্কি। শুক্রবার ওই সাবেক এই প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট রামচন্দ্র বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। সুশীলা কার্কিকে সমর্থন দিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি। একই সঙ্গে সংবিধান বহাল রাখার কথাও স্পষ্ট করেছে তারা। এদিকে দেশটিতে দুদিনের ব্যাপক সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে, আর কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন। দুদিন ব্যাপক সহিংসতা ও প্রধানমন্ত্রী পদত্যাগের পর নেপালের পরিস্থিতি এখন থমথমে। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছেন সেনাবাহিনী। রাস্তায় স্বাভাবিক হচ্ছে মানুষের চলাচল। আন্দোলন চলাকালীন বিভিন্ন দেয়াল লিখন, স্লোগান, পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করেছেন অনেকেই। এদিকে 4 দিনের অস্থিরতার পর শুক্রবারে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় গণমাধ্যম জানায় দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পোলের তাকে নিয়োগ দিতে সম্মত হয়েছে। সুশীলা কার্কিকে সমর্থন জানিয়ে আন্দোলনের নেতৃত্বে থাকা জেনজি এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কি তাদের প্রথম পছন্দ বলে জানান নেতারা। দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত তিনি। একই সঙ্গে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। তবে সংবিধান বহাল রাখার কথা জানিয়েছেন তারা। এখন দেশটার জন্য একজন সৎ ও দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন। তারা বলেন, আমাদের নিরাপদ পথে এগিয়ে নিতে হবে। তাই এমন একজন ব্যক্তিকে দরকার যিনি আইন ও সাংবিধানিক বিষয়গুলো ভালোভাবে বোঝেন এবং পরিপক্ক। নেপালের রাজনৈতিক সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। তবে সরকারের নেতৃত্ব নিয়ে মতবিরোধ তৈরি হয়। তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা 3 জনের নাম প্রস্তাব করে। সুশীলা কার্কি ছাড়াও আলোচনায় আছে রেপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ স্থাপনা পরিচালক কুলমান গিসিং। এদিকে পুরনো রাজনৈতিক প্রজন্মকে বিদায় জানিয়ে নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে নেপালের তরুণরা। নেপালের জেনজির প্রজন্মের দাবি, দেশ নতুন করে গড়তে অবদান রাখতে চায় তারা। স্বাধীনতার পথ দেখাতে পারবে এমন নেতৃত্বের আহ্বান জানিয়েছে দেশটির তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণাকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় দুর্নীতি বিরোধী গণ আন্দোলনে। রাস্তায় নেমে আসে হাজারো তরুণ তরুণী। পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেটে নিহত হন অনেকে এবং আহত হয় 1000-এর বেশি মানুষ। বিক্ষোভকারীদের মতে নেপালের পুরনো রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। তারা দুর্নীতি রোধে কোনো ভূমিকা রাখেননি, পাশাপাশি এগিয়ে নিতে পারেনি অর্থনীতিকে। জেনজি প্রজন্মের তরুণরা বলেছেন, উন্নয়ন, কর্মসংস্থান আর স্বাধীনতার পথ দেখাতে পারবে এমন নেতৃত্ব চায় তারা। নির্বাচনের আগে মিয়ানমারে দিন দিন তীব্র হচ্ছে জান্তা বাহিনীর নিপীড়নের মাত্রা। সম্প্রতি বর্ডার গার্ড ফোর্সের সমর্থনে কাইন রাজ্যে হামলা চালায় তারা, আর এতে পিছু হাঁটতে বাধ্য হয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। এদিকে রাখাইন ও উত্তর মেঘওয়ে সীমান্তে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। এরই মধ্যে দেশটির কোটি কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে জাতিসংঘ। মিয়ানমারের সম্প্রতি বর্ডার গার্ড ফোর্স BGF এর সমর্থনে কাইন রাজ্যে আক্রমণ চালায় জান্তা বাহিনী। বলা হয়, এই নতুন অভিযান 28 আগস্ট শুরু হওয়া একটি বড় অপারেশনের ধারাবাহিকতা। হামলার কারণে কারেন্টেশন ইউনিয়ন, পিপলস ডিফেন্স ফোর্স এবং জয়েন্ট রেভলিউশন ফোর্স এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়। এরই মধ্যে আরাকান আর্মি জানিয়েছেন, রাখাইনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার সামরিক বাহিনীর আক্রমণ ব্যর্থ হয়েছে।
রাখাইন ও উত্তর মেঘওয়ে সীমান্তে তীব্র আকার ধারণ করেছে সংঘাত। এদিকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের 4 বছরের বেশি সময় পরও অস্থায়ী আশ্রয় শিবিরে জীবনযাপন করছে কোটি কোটি মানুষ। হারিয়েছেন ঘরবাড়ি, সহ্য করেছেন নির্যাতন ও সহিংসতার ভয়ভীতি। এ বিষয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটির প্রধান বলেন, নারী ও শিশুদের সহিংসতা থেকে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। 28 ডিসেম্বরের আয়োজিত ভোটের ফলাফল 2026 সালের জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন। দেশটিতে বহু এলাকা এখনও সামরিক নিয়ন্ত্রণের বাইরে। বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের এলাকায় ভোট বাধা দিতে প্রস্তুত। এই অবস্থায় নিরাপত্তা জটিলতার কারণে নির্বাচনের ব্যাপ্তি সীমিত হতে পারে বলেও জানিয়েছেন তারা। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে সাফ জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের অংশ দাবি করেন নেতানিয়াহু। তার এমন মনোভাব ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা নষ্ট করে দেবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে দেশগুলোর, যা নিয়ে তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনিরা যখন একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছে, তখন নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, কোনোদিন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। ওই ভূখণ্ড ইসরায়েলের অংশ বলে দাবি করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরের বৃহৎ বসতি স্থাপন প্রকল্পে উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা বলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ঘোষণার অংশ হিসেবে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 6,000 নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু।